আমরা করব গ্যাস অণুগুলির সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। ঠিক আছে, ব্যাপারটা কি জিনিস তোমাদেরকে আগেই বলা হয়েছিল যে ধরো সাপোজ এটা কোনো কন্টেনার গ্যাসের একটা পাত্র, সেই পাত্রে গ্যাসের অণু আছে কিছু, সেই যে কোনো গ্যাসের অণু বেগ কী হতে পারে, ভেলোসিটি রেঞ্জ হচ্ছে 0 to ইনফিনিটি, 0 থেকে অসীম হতে পারে। এবার যে গ্যাসের অণুগুলো আছে, তো সেই অণুগুলোর আমরা যেটা বার করতে চাইছি বা যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে সর্বাপেক্ষা মোস্ট প্রবাবল ভেলোসিটি। এটাকে বলা হয় মোস্ট প্রবাবল ভেলোসিটি, সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। কী হতে অ্যাকচুয়ালি কত সেটা বলতে পারছি না আমরা, কিন্তু কী হতে পারে ম্যাক্সিমাম মানে মোস্ট পসিবল, যেটা 0 to ইনফিনিটি হতে পারে। সাপোজ আমি বললাম জিরোর ধরো 1 মিটার পার সেকেন্ড হলো, ওখানে অথবা 50,000 মিটার পার সেকেন্ড হলো, হতেই পারে। তাহলে সব থেকে বেশি কত, মানে সব থেকে বেশি বলতে পারছি এরকম না যে সব থেকে বেশি বেগ কত, বলতে চাইছে সর্বাপেক্ষ সম্ভাব্য বেগ কত। মানে যে বেগের ধরো সাপোজ এটার অণু হচ্ছে ধরো সাপোজ 1 মিটার পার সেকেন্ড, এটা ধর সাপোজ 5 মিটার পার সেকেন্ড, এটা ধর সাপোজ 10 মিটার পার সেকেন্ড, এটা ধর সাপোজ হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড। তাহলে অনেকগুলো এরকম অনেকগুলো অণু আছে। তো সেই অণুগুলোর মধ্যে কোন রেঞ্জটা সব থেকে বেশি সংখ্যায় থাকবে, কি বলছি বুঝতে পারো কি বলতে চাইছি? তাহলে এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল, তিনি এটা আমাদের আপাতত এই চ্যাপ্টারে নাই, কি যেটা আছে সেটা আমরা পড়বো। কী করেছিলেন? একটা ক্যালকুলেশন করেছিলেন, সেই ক্যালকুলেশন থেকে গ্রাফ ড্র করেছিলেন। সেই ক্যালকুলেশন নাই, সেই ইকুয়েশন নাই আমাদের। তাহলে কি গ্রাফ ড্র করেছিলেন? সেই গ্রাফটা হচ্ছে তোমার, সেই গ্রাফের এক্স অ্যাক্সিস কী ছিল, ওয়াই অ্যাক্সিস কী ছিল, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এক্স অ্যাক্সিস কি? সেই এক্স অ্যাক্সিসটা হচ্ছে অণুর বেগ। বেগ না বলে দ্রুতি বলা উচিত, দেখো আপাতত বেগই বলছি। আর এটা হচ্ছে অণুর সংখ্যা, এটা হচ্ছে কি অণুর সংখ্যা। তো অণুর সংখ্যা মানে হচ্ছে কতগুলো অণু সেটাকে ডিনোট করছে ওয়াই অ্যাক্সিস, আর সেই অণুর বেগ কত সেটা ডিনোট করছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তো সেই ম্যাক্সওয়েলের ইকুয়েশন অনুযায়ী যদি গ্রাফ ড্র করা হয়, তাহলে গ্রাফটা মোটামুটি দেখতে দাঁড়াও, এরকম হবে, এরকম টাইপের গ্রাফটা। তার মানে কি বুঝলাম এখান থেকে? দেখো ভালো করে দেখবা, অণুর বেগ দেখো, এটা জিরো থেকে স্টার্ট করছে, যদি 0 হয় না, 0তে মানে এই কাছাকাছি যে বেগগুলো 0 ধরো 1 2 3 এরকম সাপোজ আমি বলছি, তার ক্ষেত্রে অণুর সংখ্যা বেশি না। মানে ধরো সাপোজ আমি বললাম, এটার সাপোজ আমি বলছি এই পয়েন্টটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ডকে ডিনোট করছে। তো সেই অনুযায়ী আমি যদি একটা স্ট্রেট লাইন ড্র করি ওয়াই অ্যাক্সিসে প্যারালাল, তো সেইটা হচ্ছে সেই পয়েন্ট বরাবর এই যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে অণুর সংখ্যা। ধরো সাপোজ এটা আমি বললাম 10, তাহলে 10টা অণুর বেগ কত? 5 মিটার পার সেকেন্ড, 10খানা অণুর বেগ। সেন্সটা বুঝতে পারছো গ্রাফের? তাহলে সেই অনুযায়ী তাহলে আমার কি মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে যে সব থেকে গ্রাফের যে চূড়া পিক পয়েন্ট, যে গ্রাফের এই চূড়া পিক পয়েন্ট, এই পিক পয়েন্টে কি, এই পিক পয়েন্টটা হচ্ছে, এই পিক পয়েন্টেতে অণু সংখ্যা সর্বাধিক না আমাকে বলো? ম্যাক্সিমাম। তাহলে এই তার মানে এইটাই তার করেসপন্ডেড যে বেগের ভ্যালু, সেটাকে কী বলবো আমরা? সি ক্যাপিটাল এম। এটা হচ্ছে সি ক্যাপিটাল এম কাকে ডিনোট করছে গ্রাফে? সর্বোচ্চ না, সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। এটা হচ্ছে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, মানে হচ্ছে ম্যাক্সিমাম অণুর বেগ এই রেঞ্জে হয়। রেঞ্জ বলছি তার কারণও আছে, পার্টিকুলার একটা বেগ না ধরে একটা হালকা করে একটা রেঞ্জ বলে দাও, তাহলে ভালো হবে। এই রেঞ্জে হবে, ঠিক আছে? এই রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম অণুর বেগ এই রেঞ্জের মধ্যে। এবার দেখো ডান দিক বরাবর যত সরবো আমরা, বেগের অণুর বেগ বাড়বে না? কিন্তু তার সংখ্যাও কিন্তু দেখো কম। দেখো এই দেখো এতটুকু, এইখানে আরও যত বাড়বো তত বেগ ভ্যালু কম হচ্ছে, মানে অণুর সংখ্যা কম হচ্ছে, বেগের মান বাড়ছে। তার মানে এই পয়েন্টে বেগটা মোটামুটি একটা বেগ আছে,
তাই সেই বেগের করেসপন্ডেন্ট অনুর সংখ্যা ম্যাক্সিমাম। আশা করছি বুঝতে পারা গেল। বেশ ভালো কথা। এবার শুধু গ্রাফ নিয়ে নাচলে হবে না, গ্রাফটা জানতে হবে। এই গ্রাফে আরও দুটো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো পরে ডিনোট করে দেখাচ্ছি। তার আগে আপাতত আমি কিছু ক্যালকুলেশন বলছি, সেই ক্যালকুলেশনটা আপাতত মাথায় মনে রাখতে হবে। এটা ক্যালকুলেশন নাই, মানে সেই ইকুয়েশনটা মনে রাখতে হবে। কীরকম? ম্যাক্সওয়েলের ইকুয়েশন অনুযায়ী সর্বাপেক্ষা সম্ভব বেগ, আমি সি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করছি, সেটার ভ্যালু হচ্ছে √2RT/m, যেখানে আর হচ্ছে আর হচ্ছে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, এম হচ্ছে মোলার ভর। এম কি হচ্ছে? মোলার ভর। আর সিআরএমএস মনে করছে কত? 3p/ρ ইকুয়াল কি হয়েছিল? √3RT/m হয়েছিল না হয়নি? দেখো হয়েছিল না হয়নি? এই দেখো হয়েছিল। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে সি অ্যাভারেজ মানে হচ্ছে গড় বেগ। এটা হচ্ছে কি? গড় বেগ। এটার কিন্তু ক্যালকুলেশন নাই আপাতত, মনে রাখতে হবে। √2 কত হয়? সব বইয়ে নাই, কিছু কিছু বই আছে, আমি কিন্তু চাপ না দিয়ে তাড়াতাড়ি শেষ করার জন্য এরকম করছি, ঠিক আছে? 8RT বাই মনে রাখতে হবে m পাই, সরি m পাই। এতটুকু ক্লিয়ার? তাহলে যদি তোমাকে যদি হিসাব করতে বলে যে সি অ্যাভারেজ, সি মোস্ট প্রবাবল ভেলোসিটি ইজ টু সি আরএমএস ইজ টু সি অ্যাভারেজ ইকুয়াল টু কত হবে? √2RT/m ইজ টু √3RT/m ইজ টু √8RT/m পাই। তো দেখো এখানে প্রথমে রুট উঠে যাবে, দেখো এখানে RT উঠে যাবে, নিচের mm উঠে যাবে। তা থাকবে কি? √2 ইজ টু √3 ইজ টু √8/√পাই। হবে না? হবে না? এখানে 2√3 করে দেওয়া যাবে তো? দাঁড়াও ঠিক আছে, হলো। আচ্ছা, এবার আমরা কী করবো? √2 দিয়ে ভাগ করবো, তাহলে এটা 1 হবে, ইজ টু √3/2 হবে, ইজ টু √2 দিয়ে ভাগ করছি, তো এটা মনে হচ্ছে √2, তাহলে কী হবে? 2 থাকবে, তাহলে 2/√পাই। এবার যদি ক্যালকুলেশন করে দেখো, এটার ভ্যালু সব থেকে বেশি, এটা হচ্ছে 3/2 দেখো ক্যালকুলেটার কোথায় গেল? ক্যালকুলেটার দেখাচ্ছি, দাঁড়াও। 3/√2 ক্যালকুলেটার এখানে আসবে, সেট করতে হবে, সেট করলে আসবে ক্যালকুলেটার। ও বাবা, এটা উল্টো হয়ে গেল, উইন্ডোতে দেখা দিল। ক্যালকুলেটার করে একজনকে উড়াতে হবে, কাকে উড়াবো? গ্যালারি এলো, আশা করি জিনিসটা। হলো। তা দেখো এই দাম তার সেট করেন, এবার আনেন। হ্যাঁ, এবার আনেন। তাহলে হ্যালো, আচ্ছা, তা দেখো 3/2 মানে হচ্ছে কত? 3/2 1.5। 1.5 এর রুট কোথায় গেল? রুট আপনাকে স্কেলের এখান থেকে নিতে হবে। এই পাশেরটা হ্যাঁ, √1.5 কত আসছে? 1.22, তাই তো? 2247। তাহলে 1.22 আসছে হচ্ছে তোমার কি কোনটা? ওই তো √3/√2। তাহলে এটা হচ্ছে সিআরএমএস, তাই না? সিআরএমএস, হ্যাঁ, তাই তো? আচ্ছা, তাহলে এটার ভ্যালু হচ্ছে
এটার ভ্যালু হচ্ছে 1.22 আচ্ছা এবার হচ্ছে বাপু 2/√π মানে হচ্ছে 180 ডিগ্রি, √180 ডিগ্রি। আচ্ছা এবার হচ্ছে 2 ডিভাইড বাই √π 1.12, এটা ভ্যালু হচ্ছে কত 1.12। তার মানে এইটা হচ্ছে সি অ্যাভারেজ, তার সব থেকে ভ্যালু বেশি কার CRMS, তাহলে CRMS ইজ গ্রেটার দেন সি অ্যাভারেজ ইজ গ্রেটার দেন কী হবে সি মোস্ট প্রবাবল ভ্যালিডিটি। এটা বুঝতে পারা গেল না, গেল না? আশা করছি বুঝতে পারা গেল। তাহলে CRMS এর ভ্যালু হচ্ছে সব থেকে বেশি, CM এর ভ্যালু সবচেয়ে বেশি হবে না, 1 আছে যে। আয় বাবা অনেক কি রে 1.22 দেখতে পাচ্ছিস না, এই যে CM এর তাহলে 1 আর 1.22 এর মধ্যে কে বড়? 1.22। তাহলে এই গ্রাফ থেকে দেখো এবার, তাহলে CM হচ্ছে সব, CM এর ভ্যালু সব থেকে কি হলো কম, তার উপরে সব থেকে বেশি কার CRMS, তাহলে CRMS মোটামুটি এইখানে হবে, এটা হয়ে যাবে কি CRMS, এটা কি হবে এইটা কি হবে সি অ্যাভারেজ। বুঝতে পারা গেল, বেগটা বেশি। বেশ ভালো কথা। আচ্ছা এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে, গ্যাসের গতীয় তত্ত্ব থেকে কি করব বিভিন্ন গ্যাস সূত্রের প্রমাণ, বিভিন্ন গ্যাস সূত্র যেমন চার্লসের সূত্র, এর বয়েলের সূত্র, এসবগুলো। ঠিক আছে, এটা পড়েছি না। 1 নম্বর হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলছে? P1 P2 PV = কনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি জেনেছি? গ্যাসের গতিতত্ত্ব থেকে জেনেছি আমরা টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু এনার্জি। বলেছি না বলিনি আগের দিনকে? দেখো ভালো করে দেখবা, এই দেখো কোথায় গেল এনার্জি, 3 2 কেটে দেখালাম জি উপরে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এখানে আছে, এই দেখো দেখতে পাচ্ছ না? পাচ্ছ না? ই প্রপোর্শনাল টু বা ই = 3 2 কেটি, কে তো বলবেন কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার বা ডাইরেক্টলি কি হচ্ছে প্রপোর্শনাল হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। আর একটা জিনিস যেটা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, যে গড় বেগের বর্গমূল মানে RMS ভেলোসিটি উষ্ণতার সম্পর্ক হচ্ছে CRMS = তোর তোমার CRMS হচ্ছে √3RT, এটা তো বলেছি। যাও এখান থেকে লাস্টে যেটা বলেছিলাম যে তোমাদের মনে পড়ছে হয়তো, গ্যাসের চাপের উপর 3p/ρ বডি, কিন্তু চাপের উপর কিন্তু নির্ভর করে না, অ্যাকচুয়ালি RT/m হয়। ঠিক আছে, তো যাই হোক, তাহলে দেখতে পেলাম যে E প্রপোর্শনাল টু বা T প্রপোর্শনাল টু E। আবার একটু আগে দেখালাম যে E = কত হয়, 3 2 K2 তো হয়, আবার 3 2 PVও হয়, 3 2 PV হয়। এখানে P হচ্ছে কি চাপ, V হচ্ছে কি ভলিউম। তাহলে এখান থেকে আমি এই দুটো ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি, বলো? ওইটা PV সমানুপাতিক T, PV প্রপোর্শনাল টু T লিখতে পারি না? পারি না? হ্যাঁ পারি। তাহলে নির্দিষ্ট যদি ভরের গ্যাসের ক্ষেত্রে T যদি ধ্রুবক রাখো, তাহলে যদি নির্দিষ্ট ভর ফিক্সড করে দিলাম, এটা তো এতে বলেছি গ্যাসের ক্ষেত্রে T ধ্রুবক থাকলে, T যদি ধ্রুবক থাকলে তখন আমি লিখতে পারি যে PV সমানুপাতিক বা PV = কি, PV = কনস্ট্যান্ট। লিখতে পারি না? তাহলে এটাই কি হয়ে গেল, বয়েলের সূত্র হলো। বুঝতে পারা গেল? এই আর কিছুই না, চার্লসের সূত্র সেই ওভাবেই করতে হবে। হ্যাঁ, চার্লসের সূত্রতে তোমার PV সমানুপাতিক T করবে, একই রকমভাবেই কী হবে, একই রকমভাবেই PV সমানুপাতিক T আসবে, নিয়ে কি বলবে এবার, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে যদি P অর্থাৎ চাপ ধ্রুবক থাকে, একই ক্ষেত্রে একই কথা লিখবে, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে এটাকে টিটাকে কনস্ট্যান্ট রেখে না, টিটাকে কনস্ট্যান্ট না রেখে করবে পি কনস্ট্যান্ট রাখবে, এক্ষেত্রে পিকে কনস্ট্যান্ট রাখবে। তাহলে তখন কী হবে, ভি সমানুপাতিক টি হবে না? হবে না?
তো এটা হয়ে গেল কার সূত্র? চার্লসের সূত্র। এটা হয়ে গেল চার্লসের সূত্র। সুতরাং এখান থেকে কোশ্চেন আসার চান্স এখান থেকে কোশ্চেন আসার চান্স কম। ওই জন্য আমি হালকা করে জাস্ট একটা দেখিয়ে দিলাম। একই রকমভাবে অ্যাভোগাড্রো সূত্র প্রমাণ আছে, ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রমাণ আছে, তারপরে গ্রাহামের ব্যাপন সূত্র আছে। গ্রাহামের ব্যাপন সূত্রতে কি আছে, মানে গ্রাহামের ব্যাপন সূত্র, ওখান থেকে কি এখানে কি আছে, এটা তোমাদের নতুন জিনিস, তার জন্য বলছি যে সি সমানুপাতি 1/√ρ, এই প্রমাণটা আছে। মানে কি, গ্যাসের কী হবে, গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, কিটা কোনটা? সিটাকে বলছে ব্যাপনের হার, ঠিক আছে? সিটাকে কি বলছে? ব্যাপনের হার। 1/√ρ না, ওটা রো, ঘনত্বের বর্গমূল তার ব্যস্তানুপাতিক, ঠিক আছে? গ্যাসের ব্যাপনের হার, এটা হচ্ছে ব্যাপনের হার। এটা হচ্ছে ব্যাপনের হার, ব্যাপনের হার। আচ্ছা, বেশ। আদর্শ গ্যাস সমীকরণ তো পিভি সমান RT, ওটা সহজ। এবার যেটা বলার আছে সেটা হচ্ছে আদর্শ গ্যাস সূত্রের সীমাবদ্ধতা। মনে পড়ছে ক্লাস 10? আদর্শ গ্যাস সূত্রের বা গতিতত্ত্বর যে স্বীকার্য আছে না, সেই স্বীকার্যর সীমাবদ্ধতা মনে পড়ছে? আমরা ধরে স্বীকার্যতা পড়েছিলাম যে পাত্রে গ্যাসের অণুগুলোকে রাখা হয়েছে, সেই গ্যাসের অণুগুলো এই সেন্সে এইখান থেকে আমি আদর্শ গ্যাস সমীকরণ কী লিখেছিলাম? পিভি সমান হচ্ছে nRT, যেখানে প্রেশারটা কি সেটা পরে বলছি, ভলিউমটা কি বলা হয়েছিল? এই যে অঞ্চলটা জুড়ে, যে অঞ্চল জুড়ে গ্যাসের অণুগুলো বিচরণ করতে পারে সেটাই ভলিউম বলা হয়েছিল। এবং বলা হয়েছিল সেটা গ্যাসের যে পাত্রের ভলিউম, সেই ভলিউমের সাথে সমান। কেন? কারণ এই অণুগুলোকে যদি একত্রে ছোটো একত্রে এক জায়গায় আনা হয়, তো সেই অণুগুলোর আয়তন খুব নগণ্য হবে সেই সেন্সে। কিন্তু বাস্তবে নগণ্য হলেও কিছু না কিছু তো আয়তন আছে। তাহলে এখানে ভি এর জায়গায় ভি হবে না, কিছুটা বাদ যাবে। ভি এর জায়গায় ভি না হয়ে কিছুটা বাদ যাবে, তোমাদেরকে বলা হয়েছিল। এটা আয়তন সীমাবদ্ধতা। আচ্ছা, তারপর পি, প্রেশারটা মানে কি, যে কোনো একটা গ্যাসের অণু পাত্রের দেওয়ালে ধাক্কা মারলে আবার ঘুরে আসছে, সেই প্রেশার P = 130 প্রমাণ করেছি না? করা হয়েছে। তা সেই প্রেশারের ভ্যালুটা কখন ধরা হয়েছে, তার ক্ষেত্রে জিনিস বলা হয়েছিল যে এই একটা গ্যাসের অণুর ক্ষেত্রে অন্য গ্যাসের অণু কোনোকে টানবে না বা ঠেলবে না। কিন্তু বাস্তবে এই একটা গ্যাসের অণু যখন এখানে ধাক্কা মারবে, অন্য গ্যাসের অণুকে টানবে তো ওকে। তাহলে অ্যাকচুয়ালি যে বেগে ধাক্কা মারছে তার থেকে বেশি বেগে ধাক্কা মারতো যদি ফ্রি থাকতো, তাহলে প্রেশারের ভ্যালুটা কী হবে? অ্যাকচুয়ালি বাড়বে খানিকটা। তাহলে সেই ব্যাপারটা, তার মানে অ্যাকচুয়ালি আদর্শ গ্যাসটা আদর্শ নাম, মানে বাস্তবের ক্ষেত্রে হতে গেলে সেই সমীকরণটা কী হবে সেটা বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল প্রমাণ করেছিলেন বা ক্যালকুলেশন করে দেখেছিলেন। সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে আমি সিম্পলি ক্লিয়ারলি বুঝতে পারছি যে পি এর ভ্যালু এই ইকুয়েশনে পি এর ভ্যালু পি থেকে খানিকটা বাড়বে, পি প্লাস সামথিং হবে, কিছু একটা হবে। আর ভিটা এটা কমে গিয়ে কী হবে? ভি মাইনাস সামথিং হবে। এই সামথিংটা কি সেটা বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল, VANDERWALL, দাঁড়া ভ্যান ডার ওয়াল বানানটা বলে দিচ্ছি। ভ্যান ডার আলাদা, ঠিক আছে? দাঁড়া, নামে কি আছে? তুমি কারোর নামকে ই করতে পারবো না, অপমান হয় ওটা। ভ্যান ডার WALLS, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এই ভ্যান ইকুয়েশন পরে লিখছি। ভ্যান ডার ওয়াল বিজ্ঞানী প্রথম এই ব্যাপারটাকে সংশোধন করেন। তাহলে এই যে সামথিং ব্যাপারটা আর এখানে এই সামথিং ব্যাপারটা কী হবে? তিনি দেখেন যে এই পি এর জায়গায় তিনি কী লেখেন? P' V' সমান হচ্ছে nRT। তাহলে P' কী হয়ে যাবে? ভ্যান ডার ওয়ালস, তখন সেটা ইকুয়েশন হয়ে গেল। তাহলে এই ইকুয়েশনটাতে P' কী বলছে? P' = যে পিটা আমি প্রথমে লিখেছিলাম তার সাথে কিছুটা অ্যাড হবে, সেইটা কত? A/v²। যেখানে ভি কী জিনিস বলতে হবে না নিশ্চয়ই, এটা হচ্ছে কনস্ট্যান্ট,
জেনে লাভ না, আমাদের কি কনস্ট্যান্ট জেনে লাভ নাই, কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এই ভি ড্যাশ সমান কী হবে বলছে ভি মাইনাস বি, এখানে বিটাও হচ্ছে কি কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টটা তুমি ক্যালকুলেট করে দেখিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ফর্মুলাটা কী হবে, তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল হচ্ছে আর এনআরটি। এবার যদি এটাকে এন দিয়ে ভাগ করো তাহলে কী হবে, পি প্লাস এ বাই ভি মাইনাস ভি বাই এন তার হোল স্কোয়ার ইন্টু ভি বাই এন মাইনাস বি ইকুয়াল টু আরটি হবে। এটা হবে না, হবে না বলো? আচ্ছা, দুদিকে এন বাই করেছেন, এনটা এদিকে নিয়ে বাই করেছেন, ওদিকে বাই করেছেন। দেখো এনটা তো একখানা, এদিকে ভাগগুলো তো একটা হবে। এবার ভালো করে যদি বোঝো, এখানে এন, এখানে দেখো এখানেও এন দিয়ে ভাগ করেছি। আলটিমেটলি ক্যালকুলেশন করে দেখবা, বাড়িতে তোমাদের একটা হোম টাস্ক থাকলো যে এটা এনটা ভাগ করে থাকলে এই কোয়েশনটা আসছে কি আসছে না, বা এই কোয়েশনটা মনে রাখলেই হবে এনাফ। তাহলে এটাই হয়ে গেলো কি ভ্যান ডার ওয়ালের তোমার গ্যাসের সমীকরণ। এটা হচ্ছে কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ না, এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব গ্যাস সমীকরণ। আচ্ছা, বাস্তব গ্যাসের সমীকরণটা ঠিক আছে, ক্লিয়ার? বেশ, তা যেহেতু এটা কেমিস্ট্রিতে কিছুটা খানিকটা আছে, তাই জন্য আমি একটু হালকা হালকা করে বলে দিচ্ছি। কারণ হচ্ছে এটা আমাদের তোমাদের ইটা কম্পনের প্রকৃতি বা যে অসিলেশন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আর এবার যেটা খুব আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। কী জিনিস? স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডম। এটা ডিগ্রিজ অফ ফ্রিডম কী জিনিস? তার সংজ্ঞা বলতে হবে, তাই তো? সংজ্ঞাটা বলার চেষ্টা করি, দেখি সংজ্ঞাটা বলা যায় কিনা একটু অন্যরকমভাবে। চেঞ্জ করবো করে ভারত। বেশ, তাহলে সংজ্ঞাটা কী বলছে? সংজ্ঞাটা বলছে একটি গতিশীল বস্তু বস্তুর বা সংস্থার কোনো মুহূর্তের অবস্থান নির্দেশ করতে যে কটি স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর স্বাধীনতার মাত্রা বলা হয়। আচ্ছা, এই হচ্ছে গল্প। চলে আসছে, ফুল স্টপ দিচ্ছি তো। আচ্ছা, স্থান অঙ্কের আছে, স্থানাঙ্কের হবে। এটা হচ্ছে স্থানাঙ্কের, স্থান আ। তাহলে এই হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রার ডেফিনেশন। ঠিক আছে, ব্যাপারটা দেখে কেমন কেমন লাগতে পারে, কিন্তু ব্যাপারটা আরও ক্লিয়ার করে দিচ্ছি। এটা নিয়ে এটা থেকে একটা কোশ্চেন রেডিমেড চলে আসতে পারে, খুব সহজ কোশ্চেন। স্বাধীনতার মাত্রা মানে কী? শুনে হয়তো সংজ্ঞা তোমরা বুঝতে পারছো না, হয়তো একটু গোলমাল লাগতে পারে যে ব্যাপারটা কী জিনিস। মানে হচ্ছে যদি একটা বস্তুকে ধরো, সাপোজ এখানে বলছে কোনো একটা বস্তু গতিশীল আছে, বস্তু হতে পারে, সংস্থা হতে পারে। তাহলে ধরো সাপোজ এটা একটা স্থানাঙ্ক, ঠিক আছে দাদা, এই যে সাপোজ একটা বস্তু কণা আছে, আমাকে বলো দেখি বস্তু কণাটা কোন মানে যে কোনো দিকে যেতে পারে না, এই বস্তুর মধ্যে যে কোনো অবস্থান থাকতে পারে না। তাহলে এটাকে আমি এর অবস্থান বোঝাতে গেলে দেখো কোনো মুহূর্তের, যে কোনো মুহূর্তের অবস্থান নির্দেশ করতে যে কটি স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন হয়, মানে সিম্পলি ব্যাপার এ কোথায় আছে যদি বুঝতে হয়, তাহলে আমাকে তো একটা 3D অ্যাক্সিস দরকার হবে না, 3D একটা 3 মাত্রিক স্থানাঙ্কের দরকার হবে না। তাহলে ওটা 3 মাত্রিক স্থানাঙ্কের সেন্সে এখান থেকে কত দূরে আছে, আর ডিস্টেন্সে বার করতে গেলে আমাকে কিন্তু 3টে কোঅর্ডিনেট লাগে, XY Z।
এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই, আর এখান থেকে ত্রিমাত্রিক বুঝতে পারছো না, x1, y1, z, নিশ্চয়ই তোমরা ত্রিমাত্রিক জিনিস পড়েছো। তাহলে একটা বস্তুকণাকে ওর অবস্থান বোঝাতে গেলে 3টে স্থানাঙ্ক দরকার হয়, তাই এর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত হবে? 3 হবে। এবার বস্তুকণা যদি স্বাধীন হয় তাহলে বলতে খুব মজা লাগবে, খুব সহজ, কোনো ক্লিয়ার, কোনো অসুবিধাই নাই। কি হচ্ছে কি? হ্যাঁ, বস্তুকণা যদি বস্তুটা কণা হয় তাহলে খুব সহজ হবে স্বাধীনতার মাত্রা। আশা করছি স্বাধীনতার মাত্রা এতক্ষণ বুঝতে পেরেছো। সবার মানে কোনো যদি বস্তু কণা বলে তাকে তার অবস্থান সে কোথায় আছে সেটা বোঝাতে গেলে কতগুলো কোঅর্ডিনেট দরকার, সিম্পল ব্যাপার। ঠিক আছে, তাহলে সবাই যেমন হবে স্বাধীনতার মাত্রা 3 হবে। আপাতত কণার ক্ষেত্রে কত দেখলাম? একটা কণার ক্ষেত্রে 3 হচ্ছে, xy z হচ্ছে। কিন্তু ভালো করে বুঝবে, এখানে ভালো করে বুঝতে হবে। এখানে যদি বলে 2টি স্বাধীন কণা আছে, স্বাধীন কণা, তাহলে 6টা টোটাল লাগবে না? একটার জন্য 3টে, একটার জন্য 3টে, সিম্পল ব্যাপার। এইবার হচ্ছে মজাটা আসবে, দুটো কণা কিন্তু স্বাধীন না, একটার সাথে একটা জুড়ে আছে, তা তখন ওটাকে কী বলবো? সংস্থা। ভালো করে শুনবা, দেখো দুটো কণা আছে, এই একটা কণা, এই একটা কণা, কিন্তু তারা স্বাধীন না, তাদের মধ্যে কি আছে? কোনো না কোনো বন্ড আছে। কাদের মধ্যে হয়? দেখো অক্সিজেনের O2 অণু, সেটা অ্যাকচুয়ালি দেখতে কি? এটা ডবল বন্ড না সিঙ্গেল বন্ডের সাথে দেখতে হবে পরে। হয় না, হয় না, তাদের মধ্যে এক প্রকার বন্ধন আছে। আমি বললাম না ডবল না সিঙ্গেল দেখতে হবে। তাহলে যদি এরকম হয় তখন কি হবে বাবা? তা স্বাধীনতা যে কোনো কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে বুঝতে গেলে দেখো এই একাভাবে নড়তে পারবে না, এই কণাটা একা নড়তে পারবে না, নড়লে যখন এ একসাথে এভাবে নড়বে অথবা একসাথে এইদিকে নামবে, তো তার পজিশান তখন যে কোনো মুহূর্তের পজিশান যদি বোঝাতে হয়, ভালো করে লক্ষ্য করবা। আমি অ্যাক্সিস ড্র করছি একটা, এই হলো একটা, আর এই হলো একটা। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে সাপোজ জেড অ্যাক্সিস। এবার বলো তার স্থানাঙ্ক কীভাবে প্রকাশ করতে পারো তুমি? দেখো যখন মোড়, ভালো করে দেখবা, এই নিচেও কিন্তু ওয়াই আছে, এই দিকেও কিন্তু জেড আছে, আর এইদিকেও কিন্তু এক্স আছে। মানে এইদিকে জেডটা মাইনাস জেড, এদিকে জেডটা মাইনাস ওয়াই, আর এদিকের এক্সটা কি? মাইনাস এক্স। ভালো করে লক্ষ্য করবা, এই যখন এখানে আছে, এই যখন এখানে আসবে, তার স্থানাঙ্ক বোঝাতে গেলে এর জন্য একটা, এর জন্য একটা, দুই দিকে বোথ সাইডে আছে একটা। ঠিক আছে, আবার একে যদি নিচে নামাও তখন ক্ষেত্রে আলাদা হবে না? নিয়ে এরকমভাবে যদি ভাবতে থাকো তুমি, একটা কিন্তু কেস এমন আসবে যে ক্ষেত্রে তাদের পজিশনটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস দিয়েই বোঝানো যেতে পারে। কখন হতে পারে এরকম? একটা না একটা পজিশন আসবে, একটা না একটা কন্ডিশন আসবে। ঠিক আছে, তার জন্য তখন সেক্ষেত্রে তার স্বাধীনতার মাত্রা কী হয়? এই দুটোর জন্য, একটার জন্য আলাদা করে 3টে হয়, তাহলে দুটোর জন্য কত হওয়া উচিত ছিল? 6টা। কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো সমস্ত যদি কোনো লিঙ্ক থাকে কোনোভাবে, এই যে লিঙ্কটাকে বলছে না, এই যে লিঙ্ক আছে না, এই লিঙ্কটাকে, এই জিনিসটা, এই লিঙ্কটাকে একটা নাম দেওয়া হয়েছে। এই লিঙ্কটাকে বলা হয় কনস্ট্রেন্ট, CONSTRAINT, বা আমরা যখন পড়তাম এখানে দেয়নি, বলেনি, এখানে আমাদের ভাষায় বাঁধা বলতাম, বাঁধা। এই কনস্ট্যান্টটা তখন স্বাধীনতার মাত্রা, এই স্বাধীনতার মাত্রাকে আমি ধরো সাপোজ জেনারেলি অ্যাকচুয়ালি এফ দিয়ে ডিনোট করা হয়। কী দিয়ে ডিনোট করা হয়? এফ দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কী হবে? F = হচ্ছে 3 × 2, দুটোর ক্ষেত্রে -1 হবে, একটা বাধা আছে তার জন্য। তাহলে কত হবে? 3 × 6 থেকে একবার দিলে কত হয়? 5। তাহলে সিম্পল যেটা মনে রাখবা তোমরা, অত বেশি মাথা না ঘামিয়ে, সিম্পল স্বাধীনতার মাত্রা F = হচ্ছে 3 × n - k। এটা সি বলেছে, সি দিচ্ছিলে, যেখানে n হচ্ছে অণুর সংখ্যা, যেখানে n হচ্ছে কি? n হচ্ছে অণুর সংখ্যা, আর এই জিনিসটা কি? বাধা, বা ইংরেজিতে কি বলছে? কনস্ট্রেন্ট। তাহলে তোমাকে ধরো সাপোজ এটা হচ্ছে খুবই বিখ্যাত ফর্মুলা, বারে বারে বলছি,
কি হলো গৌতম, ঘুম পাচ্ছে? আমার তো মনে হচ্ছে তো আছে। তো যাও, ধরো সাপোজ তোমাকে বলা হলো এরকম 3খানা অণু আছে, এরকম শেপের আছে, তাহলে এর ক্ষেত্রে এই সংস্থার, এটা তো সংস্থা তোমরা করা নাই, তখন এর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত হবে? এফ ইন্টু দেখো 3 ইন্টু এন, এন কত? 1 2 3টে, তাহলে 3 মাইনাস তাদের মধ্যে বাধা কতগুলো বলো তো দেখি, তাদের মধ্যে বন্ড দেখো এই 1 2 3টে, তাহলে 3 3 9 থেকে 3 বাদ দিলে কত হয়? 6। সিম্পল ব্যাপার। বন্ড আর ইয়ে তো সবসময় সেমই হবে, বাধা আর ইয়ে। না, সবসময় একই হতে কোনো যখন দুটো থাকবে তখন যে একটা হয়েছে, ঠিক আছে। 3টে যদি স্বাধীন কণা হয়ে যাবে তাহলে সিম্পল 3 ইন্টু 3 হয়ে যাবে, 9 হয়ে যাবে। হ্যাঁ। কিন্তু তারা যদি কোনো রকমভাবে কানেক্টেড থাকে 3টে, তাহলে এরকমও তো হতে পারে যে ধরো সাপোজ আমি এরকম বললাম যে 1 2 3টে 4টে, এভাবে তারা কানেক্টেড হয়ে আছে। তখন 3 4 12 12 থেকে কত বাদ দেবে? 1 2 3 4টে বাদ যাবে। এবার যদি আমি বলি এরকমভাবে কানেক্ট আছে, তখন তো 4টে না বাদ 5টা বাদ যেতে পারে, ডিপেন্ড করছে স্ট্রাকচারের উপরে বাধা কত হবে। এমনি হয় একবার হতেই পারে, এইটা তো হতেই পারে 3-এর ক্ষেত্রে একবার তখন তো 5টাই বাদ যাবে। তখন 5টা বাদ যাবে, 3-এর ক্ষেত্রে হবে না বাধা। বুঝতে পারছো কি বললাম? এই বিন্দুর সঙ্গে সরলরেখা ওভারটা এবার যদি এটা ত্রিমাত্রিক হয়, এখানে যদি এটাই বলছিলাম। কি হলো? লক হয়নি তো, লক হয়নি স্যার, এবার হয়েছে। ও এইটা এটা দুটো ডবলই হয়েছে, ডবল সার্কিট তৈরি হয়েছে। শুধু আঙুল এমনি করে যাবে না। তো যাও, এটা মেটাল তো যাও, এইখানে এই ব্যাপারটা আমি তো ছবিতে তোমরা আছো বলে বুঝতে পারছো, অনলাইনে বুঝতে পারা সম্ভব না। এই 3টে অণু আছে, চতুস্থলক, এখানে আর একটা অণু আছে, তাদের ক্ষেত্রে বাধা কত হবে? 1 2 3টে 4টে 5টা 6টা হয়ে যাবে না তখন? তো কখনো 4টে হচ্ছে, কখনো 5টা হচ্ছে, কখনো 6টা হচ্ছে, বলা খুব মুশকিল, শেপের উপর ডিপেন্ড করবে। তো সিম্পলি এই ফর্মুলাটা মনে রাখবো, তার জন্য বারবার বলছি কি এই ফর্মুলাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। এফ ইকুয়াল টু হচ্ছে 3n মাইনাস কে, আমি আমাদের ক্ষেত্রে কে ছিল, আমরা এখানে তোমাদের সি নাম দিয়েছে, সি দিয়ে মনে রাখবো, তাহলেই হবে। মানে 3 ইনটু যতগুলো বন্ড মাইনাস বাধা। বেশ, আর এখানে আরও বেশি হিজিবিজি পড়াবো না, আপাতত এখানে এই চ্যাপ্টার শেষ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, এখানেই বলে দিচ্ছি, যাতে সবাই বুঝতে পারবে, যারা যারা ইউটিউবে দেখবে তারা দেখতে পাবে। ইউটিউবে বলতে মানে আমাদের দুজন আরও আসেনি, তাদের ক্ষেত্রে সুবিধার জন্য বলা হচ্ছে যে হ্যাঁ 3 জন আসেনি। প্রবলেম সেট 1 আছে, প্রবলেম সেট 1-এ আলাদা করে টপিক দেওয়া নাই, তাই তো? ঠিক আছে, প্রবলেম তাহলে বাড়ির কাজ হচ্ছে প্রবলেম সেট 1 থেকে দাগ দাও, প্রবলেম সেট দাঁড়াও বললেন শুনবো, এখানে লিখে দিচ্ছি। তাহলে হোম টাস্ক হচ্ছে প্রবলেম সেট তো নাই তোদের নিউমেরিক্যাল কি একটা জানা আছে তোদের বইয়ে, একটা বেসিক নিউমেরিক্যাল প্রবলেম নাকি, বেসিক নিউমেরিক্যালস। তাহলে তার হচ্ছে 1 5 7 10 14 18 আর 20 না 19, এগুলো হচ্ছে তোমরা বাড়িতে চেষ্টা করবা, মাস্ট ট্রাই, ঠিক আছে, মাস্ট চেষ্টা করবা। পরের দিন থেকে নেক্সট ডে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবা অফলাইন ক্লাসে, হ্যাঁ। এবং আমরা নেক্সট ডে কী শুরু করব? নেক্সট ডে শুরু করবো আমরা কম্পন ও তরঙ্গ, ঠিক আছে। অসিলেশন অ্যান্ড ওয়েভ এর ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করব, ঠিক আছে। সরল গতি, সিম্পল হারমোনিক মোশন শুরু করব, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আজকে এতটুকুই থাক।